ডাক্তারবাবুদের পড়াশুনো শেষ হয় না। না, মোটামুটি রামচন্দ্র 14 বছর বনবাস গেছিলেন, আমাদের 14 বছর একটা টানা পড়াশোনার একটা ব্যাপার থাকে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন গরমটা শুধু গরমের পর্যায়ে পড়ে না, মানে হিট ওয়েভ ইজ আ রেগুলার থিং। আমার মনে পড়ছে 2024-এর যখন কলকাতা শহরে টানা 2.5 সপ্তাহ আমরা হিট ওয়েভ দেখেছি। সামার ভেকেশনটা তখন একটা ছুটির সময়, একটা আনন্দের সময়। এখন সামারটা মনে হয় না এটা আতঙ্ক হয়ে গেছে। সুপার এল নিনিওর একটা প্রেডিকশন রয়েছে। অলরেডি আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিশেষ করে উত্তর ভারতে হিট ওয়েভ হয়েছে। গত 3 বছরে অন অ্যান অ্যাভারেজ 1000 জন মানুষ আমরা হারিয়েছি প্রতি বছর টু হিট স্ট্রোক। আমার মনে হয় যে ডেটাটা তুমি বললে আন্ডার রিপ্রেজেন্টেড, কারণ এই যে হিট স্ট্রোক অ্যাকচুয়াল ডায়াগনোসিস করে সেটা নথিবদ্ধ করা, সেটা হয়তো বেশ ডিফিকাল্ট আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। আমার মনে হয় সংখ্যাটা আরও বেশি হবে। নমস্কার। ছোটবেলা থেকেই আমি না ফিকশনের, মানে সেটা ফিকশন গল্প, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ফিকশন, এসব কিছুর ফ্যান। এবং তার একদম কেন্দ্রে যে চরিত্রটা সবসময় আছে সেটা হচ্ছে সুপার হিরো। কখনো সেটা স্পাইডারম্যান, কখনো সেটা অন্য কেউ। কিন্তু এই সুপার হিরো হবার বা সুপার হিরোকে সামনে থেকে দেখার ইচ্ছেটা ছোটোবেলা থেকেই আছে। তবে কোনোদিন ভাবিনি যে সেটা সিনেমা বা বইয়ের পর্দা থেকে বেরিয়ে এসে সামনাসামনি দেখতে পাবো। আমার বাড়িতেই এরকম একজন সুপার হিরো ছিল এবং এখনও আছেন। পরে আমি বুঝতে পেরেছি তার ক্ষমতাটা কোথায়। আমি আমার বাবার কথা বলছি। বাবা পেশায় একজন ডাক্তার, একজন মেডিকেল প্রফেশনাল। এবং ছোটোবেলার একটা স্মৃতি যেটা আমার মনে এখনও সজাগ, সেটা হচ্ছে যে রাত বিরেতে কলিং বেল বেজেছে, আমি ঘুম চোখে উঠে দেখছি বাবা রেডি হচ্ছে এবং কেউ বা কারা এসছেন বাবাকে কোথাও একটা নিয়ে যেতে। এবং আমি মাকে জিজ্ঞেস করতাম যে বাবা কোথায় যাচ্ছে। মা আমাকে বলতো যে বাবা একজনের জীবন বাঁচাতে যাচ্ছে, বা বলা ভালো পেশেন্ট দেখতে যাচ্ছে। তো পেশেন্ট তো হ্যাঁ, এটা ছোটোবেলা থেকেই শোনা একটা শব্দ। বাবা তো চেম্বারে যেত বা হসপিটালে যেত, কিন্তু রাত বিরেতে এখন কার এরকম দরকার হলো? ছোটোবেলা অতটা বুঝতাম না, কিন্তু যত বড় হয়েছি তত বুঝেছি যে এটা এমন একটা পেশা যেটাতে সেইভাবে কোনো লগ আউট টাইম থাকে না, যখন তখন দরকার পড়তে পারে। এবং সেই কারণেই মনে হয় ডক্টরস আর কনসিডার্ড টু বি representation of God in this world, and this is probably the noblest profession. আমি সোমক এবং ওয়েলকাম টু আইএলএস হসপিটাল প্রেজেন্টস দ্য হেলথ ফ্যাক্টর শো। এই অনুষ্ঠানে, এই পডকাস্টে আমাদের সঙ্গে থাকবেন আইএলএস হসপিটালসের কিছু ডাক্তার, যাদের সঙ্গে কথা হবে এমন কিছু বিষয় নিয়ে যেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকে এবং তার থেকেও বেশি থাকে ভুল ধারণা। এবং আমাদের এই প্রথম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আইএলএস হসপিটালস দমদমের হেড অফ আইসিইউ অ্যান্ড কনসালটেন্ট ইন্টেন্সিভিস্ট ডক্টর অয়ন ব্যানার্জি। নমস্কার। নমস্কার সমক। এই যে শব্দটা, আমি প্রথমেই এই শব্দটা দিয়ে শুরু করব। খুব ইচ্ছে আছে যে আপনার জার্নিটা জানার অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল, কিন্তু ইন্টেন্সিভিস্ট, হোয়াট ইজ দিস ওয়ার্ড? মানে ইটস ভেরি ইন্টেন্স ওয়ার্ড। আই এম শিওর। তো এর গভীরতাটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা যারা, এটা অ্যাকচুয়ালি ইন্টেন্সিভ কেয়ার স্পেশালিস্ট। আচ্ছা ইটস আ স্পেশালিটি, সুপার স্পেশালিটি রাদার। আচ্ছা আমরা যারা ডাক্তার পাশ করি, এমবিবিএস পাশ করার পর আমাদের জার্নিটা শুরু হয় একেবারে সামনের দিকে। তারপরে এমডি করা বা এমডি বা এমএস, যেটা পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে সুপার স্পেশালিটি। তো এই ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিটি এখন একটা সুপার স্পেশালিটি। মানে ডাক্তারবাবুদের পড়াশুনো শেষ হয় না? না, মোটামুটি রামচন্দ্র 14 বছর বনবাস গেছিলেন, আমাদের 14 বছর একটা টানা পড়াশোনার একটা ব্যাপার থাকে। তো যেটা হচ্ছে এই ইন্টেন্সিভ কেয়ার স্পেশালিস্ট যারা, সংক্ষেপে যাদের বলে ইন্টেন্সিভিস্ট, এদের জীবনটা খুবই ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে ব্যস্ততায় কাটে। তুমি প্রথমেই তোমার বাবার কথা বলেছিলে, যেটা রাতের বেলা ওনাকে তুমি দেখেছো ছোটবেলায় বেরিয়ে যেতে কোনো পেশেন্টের আপৎকালীন হাউস কলের যে ব্যাপারটা হাউস কল, ছিল, সেই ব্যাপারটা আস্তে আস্তে এখন উঠে যাচ্ছে। ঠিকই। তো কারা এই রাতের ফোনগুলো ধরবেন? তো আমরা হচ্ছে সেই ব্যক্তি যাদের 24/7 এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট যখন আমাদের হসপিটাল এমার্জেন্সিতে আসে, আমাদের কিন্তু ফোনটা রিসিভ করতে হয়। মানে আপনি মনে হয় খুব একটা আননোন নাম্বার ইগনোর করতে পারেন না, না, ধরতেই হবে, নেভার। তো এটাই, এই জন্যই আমি বললাম খুব ইন্টেন্স সাবজেক্ট এটা। তো এটার আগে, মানে আমি যদি এই যে কারেন্ট রোল যেখানে আপনি আইএলএস হসপিটালে রয়েছেন তার আগে একটু যাই, আপনার গোড়ার দিকটা, মানে সেই সময়টা একটু ধরতে চাইছি। হাউ ওয়াজ ইউর জার্নি অ্যাজ এ ডক্টর?
আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন করি, মানে MBBS করি। আচ্ছা, তারপরে আমার পোস্ট গ্র্যাজুয়েশন ছিল DNB অ্যানাস্থেসিওলজি, ওকে, যেটা যেটা আমি করেছিলাম অ্যাপোলো গ্লেনেগেলস হসপিটাল কলকাতা থেকে। আচ্ছা, আমি অ্যাপোলো হসপিটালের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলাম আগে। তারপরে আমার বিভিন্ন হসপিটালে অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আমি কাজ করেছি। এখানে ILS-এ জয়েন করার আগে 5 বছর আমি ছিলাম নর্থ বেঙ্গলে, শিলিগুড়িতে। আচ্ছা, তো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক টাইম। তো তারপরে আমি কলকাতা আবার ফিরে এসেছি আমার নিজের বাড়িতে। এখন প্রেজেন্টলি দমদম ILS-এ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট হিসেবে যুক্ত আছি। আজ যেটা নিয়ে আমরা একদম সরাসরি কথা বলতে চাই যে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন মানে গরমটা শুধু গরমের পর্যায়ে পড়ে না, মানে হিট ওয়েভ ইজ আ রেগুলার থিং। এবং 2026-এ সুপার এল নিনিওর একটা প্রেডিকশন রয়েছে। অলরেডি আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিশেষ করে উত্তর ভারতে হিট ওয়েভ হয়েছে। আমার মনে পড়ছে 2024-এর যখন কলকাতা শহরে টানা 2.5 সপ্তাহ 3 সপ্তাহ আমরা হিট ওয়েভ দেখেছি। এবং এই যে একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এবং তার অনেক কারণ আছে, গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লট অফ থিংস হ্যাভ হ্যাপেন্ড। কিন্তু এটার যে সরাসরি ইম্প্যাক্ট পড়ছে আমাদের ওপর, যে আমি যখন স্কুল থেকে বা কলেজেও ছিলাম, যে সামার ভেকেশনটা তখন একটা ছুটির সময়, একটা আনন্দের সময়, কিন্তু এখন সামারটা মনে হয় না এটা আতঙ্ক হয়ে গেছে বিকজ অফ দিস ওয়ার্ড, এই যে হিট স্ট্রোক, এই যে বিষয়টা। তো ইনফ্যাক্ট আমার কাছে কিছু ডেটাও আছে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে যে গত 3 বছরে অন অ্যান অ্যাভারেজ 1000 জন মানুষ আমরা হারিয়েছি প্রতি বছর টু হিট স্ট্রোক। সো এইটা দিয়ে আমরা শুরু করব যে এই হিট স্ট্রোক ব্যাপারটা কি, মানে হোয়াট ইজ আ স্ট্রোক, বা সেখানে হিটের ব্যাপারটা আসে কী করে, আমি একটু জানতে চাই। দেখো, মেডিকেল পরিভাষায় স্ট্রোক বলতে যেটা বোঝায় হিট স্ট্রোক, অ্যাকচুয়ালি সেটা নয়। ওকে, মেডিকেল পরিভাষায় স্ট্রোক মানে হচ্ছে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটা আমরা ব্রেন স্ট্রোক ইউজুয়ালি বলে থাকি। আচ্ছা, আর হিট স্ট্রোক হচ্ছে একটা এক্সট্রিম কন্ডিশন, যেটা প্রবল গরমের সময় যখন অত্যধিক হিটের কারণে আমাদের বডিতে কুলিং মেকানিজম যেটা আছে সেটা ভেঙে যায়। তার জন্য আমাদের বডিতে কিছু কিছু উপসর্গ দেখা যায়। মেনলি সেটা শুরু হয় ধরো বিভিন্ন কনফিউশনাল স্টেট, মানে পেশেন্ট হয়তো বমি করছে হঠাৎ করে, অথবা ড্রাউজি হয়ে যাচ্ছে। এই ধরনের উপসর্গগুলো যখন দেখা যেতে শুরু করে এবং শরীরের তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পায়, যেমন ধরো 40-এর ওপর টেম্পারেচার হয়ে যাচ্ছে বডিতে, আর পুরো স্কিনগুলো দেখবে ফ্লাস্ট হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ঘাম আর হচ্ছে না। তো এইটা কিন্তু একটা হিট স্ট্রোক, এটা একটা এক্সট্রিম কন্ডিশন। তা আমাদের যে ডেটাটা তুমি বললে, ওটা আমার মনে হয় আন্ডার রিপ্রেজেন্টেড। কারণ আচ্ছা, কারণ অফিশিয়াল ডেটা আমরা যেটা শুনে থাকি যে আন্ডার রিপ্রেজেন্টেশন থাকে কোথাও। হ্যাঁ, কারণ এই যে হিট স্ট্রোক অ্যাকচুয়াল ডায়াগনোসিস করে সেটা নথিবদ্ধ করা, সেটা হয়তো বেশ ডিফিকাল্ট আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। আমার মনে হয় সংখ্যাটা আরও বেশি হবে। আচ্ছা, হিট স্ট্রোকের সঙ্গে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে হিট এক্সশন। তো এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স কি, সেটা একটু যদি বলেন। মোস্টলি আমরা হিট এক্সশনেই সাফার করি। আচ্ছা, অতিরিক্ত গরমে যখন আমরা বেরিয়েছি দুপুরবেলায়, খুব রোদের তাপ, সেই সময় কিছুক্ষণ যদি আমরা নিজেদের হাইড্রেট না করি, জল ঠিকমতো হয়তো খাওয়া হয়নি, উইদাউট এনি প্রপার ক্লোদিং অর উইদাউট এনি প্রপার কী বলবো, ছাতা ফাতা না নিয়ে বেরিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সশন অবভিয়াসলি হবে। কারণ আমরা প্রচুর সোয়েটিং হচ্ছে, প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, তার থেকে আমাদের কিছু কিছু শরীরে সিমটমস হবে। আমরা ক্লান্তি বোধ করব, মনে হচ্ছে না পা চলছে না। তো এইরকম যে ব্যাপারটা, এটা হচ্ছে হিট এক্সশন। তো এইটাই যদি আমরা একেবারে এগিয়ে যেতে দিই, তাহলে আলটিমেটলি ওটা হিট স্ট্রোকে কিন্তু চলে যাবে। আপনি একটু আগে একটা কনফিউশনের কথা বলছিলেন, মানে সেটাকে আমরা একটা ব্রেনেরও উপসর্গ বলতে পারি। তো সেইটা কি মানে ইজ দ্যাট আ মানে কনফার্মেশন অফ হিট স্ট্রোক, যে আমার গরম লাগছে, ঘাম কমে গেছে, সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমার কগনিটিভ ডিসিশন ক্যাপাবিলিটি এফেক্ট হচ্ছে? তখন ডিসিশন ইম্পেয়ারমেন্ট হবে, যেটা আমরা যেটা ঠিকভাবে চিন্তাভাবনার স্তরটা চলে যাবে, আমরা ভুলভাল বকতে পারি, এবং যদি এক্সট্রিম কেস হয় অনেক সময় খিঁচুনিও দেখা যেতে পারে শরীরে, সিজার। তো দোজ আর দ্য এক্সট্রিম কন্ডিশন হুইচ ওয়ারেন্টস হসপিটাল এমার্জেন্সি অ্যাডমিশন। এবার অনেকেই এটা বলে যে সবার হবে না, যাদের একটু শরীর দুর্বল তাদের হয়তো বেশি এফেক্ট হবে, কারো মনে হয় যে আমি খুব ফিট, আমি ঠিক আছে গরমটা ম্যানেজ করে নেবো, এইসব কিছু। কিন্তু এরকম কি কোনো ব্যাপার আছে যে সবাইকে এফেক্ট করবে না, কিছু কিছু মানুষকে এফেক্ট করবে না, কি দিস ক্যান এফেক্ট এনিবডি, ইভেন আ হেলদি ইন্ডিভিজুয়াল? অবভিয়াসলি এটা যে কাউকে এফেক্ট করতে পারে। ডেফিনেটলি যারা এক্সট্রিমস অফ এজ, যেমন
খুব বয়স্ক ভদ্রলোক যিনি 65-র ওপর বয়স, অথবা বাচ্চা যাদের একটু হিট মেকানিজমটা রেগুলেশন মেকানিজমটাও একটু গড়বড় থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব দ্রুত এফেক্ট করতে পারে। কিন্তু এটার থেকে কেউই বাঁচবেন এমন কথা নয়, কারণ এটা আমাদের বডির নর্মাল ফিজিওলজি যেটা ডিসরাপ্ট হচ্ছে। যেমন যারা মাঠে ঘাটে কাজ করেন, ধরুন ট্রাফিক পুলিশ, ম্যানুয়াল লেবারার যারা, হকার্স, তারা তাদের জীবিকার কারণেই তাদের দুপুরবেলাটা বাধ্য হয়ে রাস্তাঘাটে ঘুরতে হয়। ইভেন আমাদের মেডিকেল প্রফেশনের সাথে যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেও এরকম দুপুর রোদ্রে যেতে হয়। তা এই সময় যদি তারা বডির প্রপার কেয়ার না করেন, তাহলে কিন্তু এটা হতেই বাধ্য। আর ধরুন যারা অ্যাথলিটস বা যারা একটা ঘটনা আমি একটু শেয়ার করছি, সেটা হচ্ছে যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে যারা খুব ইন্টেন্স ওয়ার্কআউট করছে, হ্যাঁ, তাদের হয়তো বাইরের দিক থেকে শরীর ঠিক আছে, কিন্তু দে সাডেনলি সাফার একটা ব্ল্যাক আউট হলো বা একটা হিট স্ট্রোকের একটা জিনিস হলো, তো তাদেরও নিশ্চয়ই এফেক্ট করতে পারে অবভিয়াসলি। কারণ জিম করলেই হলো না, তোমাকে নিজেকে হাইড্রেট করতে হবে, প্রপার নিউট্রিশাস ফুড খেতে হবে। এগুলো যদি ঠিক মতো না মেনটেন করা যায়, তারও ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব হিট স্ট্রোক হওয়া। একটা একটু অদ্ভুত প্রশ্ন আমার মাথায় এলো যে রোদ্দুরের একটা ডাইরেক্ট এফেক্ট আছে, যে বলে যে অনেকক্ষণ রোদ্দুরে থেকো না, তাহলে ডিহাইড্রেট হয়ে যেতে পারো। কিন্তু রোদ্দুরে না থাকলেও কি এইটাতে এফেক্টেড হওয়া সম্ভব? সম্ভব। কারণ তোমরা জানো যে কলকাতার মতো যে জায়গা, যেখানে হিউমিডিটি, নট অনলি হিট, হিউমিডিটিটাও একটা বড় ফ্যাক্টর। যেটা ড্রাই হিট যেখানে পাওয়া যায়, যেমন রাজস্থান বা দিল্লি, এখানে কিন্তু ড্রাই হিট। আর আমাদের কলকাতায় হচ্ছে ময়েস্ট হিট। ফলে কি হয়, আমাদের নর্মালি কি বডি কুলিং মেকানিজমটা কি জানতে হবে। কারণ আমরা যখনই খুব ঘামি, আমাদের বডি কিন্তু কুল ডাউন করে, তো রেডিয়েশন হিট বেরিয়ে যায়, তার থেকে আমাদের বডিটা ভেতরে ঠান্ডা হয়। কিন্তু কলকাতার আর্দ্রতাটা এতটাই বেশি, রিলেটিভ হিউমিডিটি বেশি থাকার জন্য আমাদের এই কুলিং ডাউন যে মেকানিজমটা বডি, ওটা ঠিক মতো হতে চায় না। এক্সেসিভ সোয়েটিং হলো, তার জন্য ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। তখন কি হয়, আমাদের এই যে ফিল দেখবে একটা মাঝে মাঝে দেখবি আমাদের আজকে টেম্পারেচার, যেমন আজকে এখন এই মুহূর্তে কলকাতায় 35 ডিগ্রি টেম্পারেচার, 35-36 আজকে, अराउंड 35-36, কিন্তু দেখবে ফিল লাইক যেটা রিয়েল ফিল যেটা কিন্তু 42-43 হবে। ঠিক। তো ডেফিনেটলি দ্যাট অলসো এফেক্টস যারা বাড়ির মধ্যে আছে, তাদেরকেও কিন্তু এফেক্ট করবে। আর এই বাড়ির যে কলকাতার মধ্যে কংক্রিট জাঙ্গল যেখানে, সেখানে এগুলো হিট আইল্যান্ডের মতো কাজ করে। ফলে এখানে প্রপার হিট যদি এয়ার কন্ডিশনিং না থাকে, তাহলে কিন্তু মুশকিল। তাই সেই হিট এক্সশন অ্যাটলিস্ট বাড়ির মধ্যে থেকেও সম্ভব। আচ্ছা, ধরুন আমি বাইরে আছি, আমার সঙ্গে আরও কয়েকজন আছে, হঠাৎ একজন শরীর খারাপ হলো এবং গরমের চোটে সে অজ্ঞান হয়ে গেল, হ্যাঁ, হোয়াট শুড আই ডু ইমিডিয়েটলি? মানে ইমিডিয়েটলি আমার কি করা উচিত? কারণ আমি হয়তো জানি না যে এটা হিটস্ট্রোক কিনা বা অন্য কিছু কিনা। সবচেয়ে আগে হচ্ছে প্যানিক করলে চলবে না। প্যানিক করলে চলবে না। 10 জনে তাকে ঘিরে ধরে থাকবে, তা হবে না। তাকে একটা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে শেডেড এরিয়া, সেখানে নিয়ে যেতে হবে, এবং ভালো করে ঘাড়ে, মাথায়, বগলে, কুচকিতে, যেখানে দিয়ে মেনলি আমাদের হিট ট্রান্সফারগুলো তাড়াতাড়ি হয়, সেখানে কুলিং ডাউন করতে, বা যদি পাশে কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে বরফ এনে দেওয়া যায়, অথবা ঠান্ডা জল, এগুলো দিতে হবে। এবং আস্তে আস্তে যদি তার সংজ্ঞা ফিরে আসে, তাকে ওআরএস জাতীয় জল খাওয়ানো যেতে পারে। আর যদি দেখা যায় একদমই ড্রাউজি, আচ্ছন্ন হয়ে আছে, তাকে অবশ্যই তৎক্ষণাৎ যে কোনো নিয়ারেস্ট হসপিটালে এমার্জেন্সিতে ট্রান্সফার করতে। এগুলো তো গেল ঠিক স্টেপ, কিন্তু সাধারণ মানুষ, মানে ধরুন যারা লেম্যান, আমি আমার কথাই বলছি, আমরা তো প্যানিক করি। প্যানিকটা তো অ্যাভয়েড করা যায় না, আমরা যতই নিজেকে বোঝাই, এবং সেখানে কিছু কিছু ভুল আমরা করে ফেলি। সো আই উড অলসো আস্ক ইউ, যে আপনি যেমন ঠিক স্টেপসগুলো বললেন, ভুলগুলো কি হতে পারে? মানে ঠিক জিনিসটাকে চিনতে না পারা। অনেক সময় প্যানিকের জন্য আমরা অনেক কিছু ভুল স্টেপ নিয়ে ফেলি। আমি যেটা প্রথমেই বললাম, যে অনেকে মিলে ঘিরে ধরে, তার কেউই হয়তো যায় না, সবাই কিং কর্তব্য বিমূঢ়। এ বলছে ওটা করো, সে বলছে সেটা করো, কেউ বলছে মুখের জলে ঝাপটা দাও, কেউ বলছে মুখে একটুখানি ঠান্ডা জল খাইয়ে দাও। তো যদি পেশেন্ট যদি ড্রাউজি থাকে, তাকে যদি জল খাওয়া যায়, সে কিন্তু লাংসে চলে যাবে জলটি, এবং তাতে অ্যাসপিরেশনের সম্ভাবনা থাকে, এবং অন্যান্য তার থেকে উপদ্রবের সৃষ্টি হবে। তা সেই জন্য বেটার হচ্ছে, তাকে আগে বডি যদি দেখা যায় খুব ফ্লাস্ট স্কিন হয়ে আছে, মানে যদি ফর্সা মানুষ হয়, তার স্কিনগুলো দেখবে গোলাপি মতো আভা দিচ্ছে। আর যদি ড্রাউজি হয়ে যায়, মনে হবে যে মানে খুবই এক্সস্টেড,
কোনো ড্রাই স্কিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে কুলিং ডাউন করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। এবং যদি সংজ্ঞা থাকে তাহলে আস্তে আস্তে করে তাকে ঠান্ডা জল বা ওআরএস বা ডাবের জল হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল তাদের খাওয়াতে হবে। অ্যান্ড ধরুন আশেপাশে লোকজন নেই, কারুর কেউ নিজে থেকেই এটা ফিল করছেন যে এরকম একটা চলছে, শরীর খারাপ লাগছে, ঘাম হচ্ছে না, সেই সময় একা থাকলে ফার্স্ট থিং কী করা উচিত, অ্যান্ড ওয়েন শুড ওয়ান পার্সন মানে গো টু আ হসপিটাল অর কল ফর হেল্প? দেখো, প্রথমেই যখন মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করাটা কিন্তু অনেক কারণ হতে পারে। তার ব্লাড প্রেশার, যদি ওল্ড এজ পেশেন্ট হয়, হয়তো তিনি প্রেশারের মেডিসিন খান, সেটা উনি জানেন কিন্তু যে আমি প্রেশারের মেডিসিন খাই এবং রেগুলার মনিটর করেন না, তার প্রেশার কমে গিয়েও কিন্তু মাথা ঝিমঝিম করবে। যদি ডায়াবেটিসের পেশেন্ট হন, ইনসুলিন নেন, তারও কিন্তু সুগার ফল করে মাথা ঝিমঝিম করতে পারে। আবার হিট স্ট্রোকের কারণেও এই জিনিসটা কম্পাউন্ডেড হতে পারে। তো ইট ইজ আ ভেরি কমপ্লেক্স সিনারিও। এবার যে পেশেন্ট, সেই যিনি যদি সজাগ হন যে আমি সুগারের বড়িটি আমি সকালে খেতে ভুলে গেছি, বা ইনসুলিন ডোজটা ঠিক টাইমে নিইনি, ঠিক আমার এখন ইনসুলিন ডোজটা ঠিক মতো পড়েনি বলে আমার সুগার ফল করতে পারে। আমরা সবসময় রোগীদের বলে দিই যে কী কী সিমটমস আছে সুগার ফল করলে। তার মধ্যে কিন্তু এই কনফিউশনাল বা এই যে মাথা ঝিমঝিম এগুলো আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ তাকে সাবধানতা দিতে হবে। আর যদি তা না থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার গরমের জন্যই প্রবলেম হচ্ছে, তাহলে উনি একটা শেডেড জায়গায় যাবেন, ঠান্ডা জায়গায় গিয়ে একটু কুল ডাউন করে 5 মিনিট একটু জিরোবেন, একটু জল খাবেন, হাইড্রেট করবেন। যদি তাতেও না হয়, অবশ্যই নিজের কাছে কোনো এমার্জেন্সিতে গিয়ে প্রেশার, সুগার এগুলো চেক করাতে হবে। এখানে সামনে ডাক্তারবাবু যখন আছেন তখন আমি পেশেন্ট পার্টি, এবং পেশেন্টদের একটা অভ্যেস আছে, অবশ্যই টেনশনেই ডাক্তারবাবুদের কাছে আসা হয়, কিন্তু আমরা কখনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন। হ্যাঁ, আমরা সবসময় যে কোনো সময় হলে একটা মানে ধরুন শুভ নববর্ষ থেকে শুরু করে গুড মর্নিং টুড মর্নিং মিস হয়ে যায়, হ্যাঁ ডাক্তারবাবু শুনুন না এরকম অবস্থা, এবং ডাক্তারবাবুরা সেটা বোঝেন যে খুব বিপদে না পড়লে মানুষ ওরকম অতটা অসহায় হয়ে ফোন করেন না। কিন্তু আজকে আমরা একটু ফরম্যাট ভেঙেছি, এতক্ষণ তো প্রফেশনাল কথা হলো। তোমাকে একটা কন্ট্রাডিক্ট করছি আমি। আচ্ছা, আমার অনেক পেশেন্ট আছে, বয়স্ক পেশেন্ট, আচ্ছা, তারা ওপিডিতে যখন ওয়াক ইন করছে অথবা তারা হসপিটালে ভর্তি আছে, আমাকে অনেকবার প্রথম মর্নিং রাউন্ডের সময় যে ডাক্তারবাবু আপনি ভালো আছেন তো, তার মানে এটা কিন্তু আপনার মানে একটা সঞ্চয়, মানে আপনি একটা অর্জন করেছেন, সবচেয়ে বড় পাওনা, অনেক বছরের সম্পর্ক। তো আমরা যেটা করেছি যে আমরা ডিউটির থেকে বেরিয়ে এসে, একদম কাজের ক্ষেত্র থেকে বেরিয়ে এসে কয়েকটা প্রশ্ন সাজিয়েছি আপনার জন্য, কিন্তু এগুলোতে আর ভেবে উত্তর দিতে পারবেন না। আচ্ছা, চট করে উত্তর দিতে হবে, যেটাকে বলে র্যাপিড ফায়ার। কঠিন বিপদ। আচ্ছা, ডিউটির মধ্যে ক কাপ কফি বা চা খাওয়া হয়? সত্যি বলবো, সত্যি 5-6 কাপ তো হবেই। ও, সে তো কম বললেন। আচ্ছা, গান শুনতে ভালোবাসেন? প্রচণ্ড। ফেভারিট সিঙ্গার্স, আর্টিস্টস? এনিথিং মিউজিক্যাল অ্যাট্রাক্টস মি। অবশ্যই আমি রেট্রো মিউজিক বেশি পছন্দ করি। যদি ভারতীয় গায়কদের মধ্যে বলো, কিশোর কুমার, মান্না দে, এরা আমার খুবই প্রিয়। আর বিদেশি গায়কদের মধ্যে? বিদেশির মধ্যে আছে, এটা ভ্যারি করে, অনেকগুলো নাম মাথায় আছে, কোনো স্পেসিফিক নাম, যে কোনো একটা নাম। জন লেনন। আহা, ব্যাস, আমি আর জানতে চাই না, আমারও খুব খুব ফেভারিট। ডক্টর মোড অফ হলে নিজে ডিস্ট্রেস করার জন্য কি করেন? গান শুনি, গান গাই। ও আচ্ছা। আর কখনো কখনো আমার একটু কবিতা লেখার অভ্যাস আছে, সেগুলো করি। তাহলে আমরা কি একটা শুনবো আজকে, দেখছি যদি কনভিন্স করতে পারি। ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? মিক্স অফ বোথ। অ্যাম্বিভার্ট, একটা কথা আছে, অ্যাম্বিভার্ট। ওকে। আর ইউ আ মর্নিং পার্সন অর আ নাইট আউল? একটা বড় সময় ছিল আমি মর্নিং পার্সন, যখন while I was studying. Now I am a night owl. গ্রেট। ডাক্তারবাবুরা কি কখনো নিজেদের সিমটমস গুগল করেন? এখনো পর্যন্ত করতে হয়নি। এখনো পর্যন্ত করতে হয়নি, ঠিক আছে। ডাক্তার না হলে কি হতেন? অনেক কিছু মাথায় রয়েছে। সিঙ্গার? মেবি সিঙ্গার, মেবি পেন্টার, মেবি পোয়েট, মেবি আর্মি পার্সন, হু নোজ। অ্যামেজিং, অ্যামেজিং। ফোনে সবচেয়ে বেশি কোন অ্যাপটা ইউজ করা হয়? আগে খুব করতাম, এখন কমেছে, তবে আমি ফেসবুকটাই বেশি ইউজ করি। আচ্ছা, গিলটি প্লেজার কি? চকোলেট। এই না ডাক্তারবাবুরা বলেন যে বেশি চকলেট খাবে না? ডার্ক চকলেট। ডার্ক চকলেট। আচ্ছা, এটার সঙ্গে একটা প্রশ্ন, এটা হচ্ছে
আমার বাবা একবার একটা কথা বলেছিলেন যে ডু হোয়াট আই সে ডোন্ট ডু হোয়াট আই ডু। এটা কি ডাক্তারদের ক্ষেত্রে একদম সত্যি? একদম সবার ক্ষেত্রে বলবো না, কিন্তু আমার ক্ষেত্রে তো বটেই। হ্যাঁ, কারণ ডাক্তারবাবুরা জানেন যে যদি গন্ডগোল হয় আমি জানি কি করতে হবে, তুমি জানো না, তুমি তো সেই আমার কাছেই আসবে। একদম। আমি খুব বাধ্য পেশেন্ট, আমি ডাক্তারবাবুর কথা শুনে চলি। আপনি এক্ষুনি বললেন যে তাকে একটু কুল ডাউন করতে হবে, তাকে একটু হাইড্রেট করতে হবে, আমরাও সেটাই করব। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, একটু হাইড্রেট করব। ডাক্তারবাবুর কাপটা প্রায় শেষ হয়ে এসছে, উই উইল রিপ্লেনিশ দ্যাট কাপ। এবং তার সঙ্গে কিছু প্রশ্ন আছে যেখানে আপনি মিথ বা ফ্যাক্ট এই দুটো ভাঙবেন আজ। ওকে, ঠিক সো উই উইল টেক আ স্মল ব্রেক। শিওর। You're watching The Health Factor Show, presented by ILS Hospitals, exclusively on Fever. থ্যাংক ইউ। চায়ের সঙ্গে টাটা হচ্ছে এই আড্ডাটা। একটা সিপ নিয়ে নিই। নাইস। একদম গোড়াতে যেটা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে অনেক তথ্য হয়তো পেশেন্ট জানেন না, সেটা অসুবিধে নয়। যেটা অসুবিধে সেটা হচ্ছে মিস ইনফরমেশন, ভুল জানেন, ভুল ধারণা। তো আমরা এই আজ যেটা নিয়ে কথা হচ্ছে গরম হিট স্ট্রোক নিয়ে, আমরা কিছু স্টেটমেন্ট জোগাড় করেছি। এটা কিছুটা বলতে পারেন লোকজনের সাথে কথা বলে, কিছুটা আমাদের আইডিয়া থেকে। এবার আপনাকে প্রমাণ করতে হবে যে এটা ঠিক বলছি না ভুল বলছি। মিথ ভার্সেস ফ্যাক্ট। প্রথম স্টেটমেন্ট, হিট স্ট্রোক শুধু বয়স্ক মানুষদেরই হয়। মিথ। মিথ। ওকে। আমার ঘাম হচ্ছে মানে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এগেন মিথ। Again myth. So what is the fact here? ঘাম অতিরিক্ত যদি হয়, অতিরিক্ত আমাদের ঘাম হওয়া মানে আমাদের ডিহাইড্রেশনের দিকে যাব। আচ্ছা। ডিহাইড্রেশন হলে এবং যদি আমরা সেটা রিপ্লেনিশ না করি, আমাদের হাইড্রেট না করি, আলটিমেটলি দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের ইউরিন কম হতে শুরু করতে পারে কিছু, যদি আমরা প্রপারলি হাইড্রেট না করি, এবং দ্যাট মে ক্রিয়েট প্রেশার অন আওয়ার কিডনিজ অলসো। রাইট। ডিহাইড্রেশন কাটাতে কোল্ড ড্রিঙ্ক খেলেও অসুবিধা নেই। একদমই নয়। কারণ এক তো আমাদের বডি টেম্পারেচার এক্সট্রিমলি কোর টেম্পারেচার, যেটা এক্সট্রিমলি হিটেড হয়ে আছে। তো এই প্রচণ্ড গরমে যখন বাইরে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের ভেতরের টেম্পারেচারটা বেশি। তার সেরকম অবস্থা যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, ডেফিনেটলি দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম। এক তো কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা উচিত নয়, সে একদমই উচিত নয়। আর সেকেন্ডলি হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা, যে ঠান্ডা এবং গরমের যে ইমব্যালেন্সটা, তার জন্য আমাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি। যাতে আমাদের বডি কুলিংয়ের দিকে বেশি ঝোঁক দিতে হবে। রাইট। সারফেস কুলিং। অফ দ্য টপিক, ডাক্তারবাবুরা কি কোল্ড ড্রিঙ্ক একদমই খান না? এটা মিথ না ফ্যাক্ট? এটা ফ্যাক্ট। কেউ কেউ অবশ্যই খুবই স্ট্রিক্ট, সব সময় যে চা সম্ভব হয় তা নয়। অনেকে খেয়ে থাকে, অনেকে খায় না। হ্যাঁ, না, কারণ একটা মানে খুব স্ট্রেসফুল একটা শিডিউল, তার মধ্যে কি একটু কোল্ড ড্রিঙ্কস কন্টেন্টস ক্যাফেন। তো ক্যাফেন আবার এখানে গড়বড়, কিন্তু গড়বড়ের জিনিস আছে হিট স্ট্রোকের ক্ষেত্রে। ও ইম্পর্টেন্ট। ক্যাফেন নিয়ে আমরা হয় আরেকদিন বসতে পারি। ওকে। অজ্ঞান হয়ে যায়নি মানে হিট স্ট্রোক হয়নি? কিছুটা। মানে মিথ না ফ্যাক্ট? ইট ইজ ফ্যাক্ট। ফ্যাক্টের দিকে। আচ্ছা। যদি পুরোপুরি অজ্ঞান নাও হয়ে যায়, যদি ড্রাউজি থাকে, আমি আগেও বলেছি তোমাকে, যদি ব্রেন কনফিউশনাল স্টেট ক্রিয়েট হয়, সেটা কিন্তু হিট স্ট্রোকের দিকেই ইন্ডিকেট করে। মানে ওখানে একটা তাও বাঁচিয়ে নেওয়ার চান্স আছে। হ্যাঁ। ওকে। ডিহাইড্রেশন থাকলেই হিট স্ট্রোক হবে, না হলে হবে না? ডিহাইড্রেশন এর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য হিট স্ট্রোক। বডি যখন হিট স্ট্রোক হয়ে একটা পেশেন্ট আসে, তার বডি আমি বলেছি অলরেডি ফ্লাস্ট হয়ে থাকে এবং এক্সট্রিমলি ড্রাই, তখন তার সোয়েটিং মেকানিজমটাও কাজ করছে না, তখন কিন্তু আমরা সেটাকে হিট স্ট্রোকের সংজ্ঞা দিয়ে থাকি। সো পার্শিয়ালি ফ্যাক্ট। ওকে। সানস্ক্রিন লাগালে হিট স্ট্রোক হবে না? একদমই নয়। রাদার আমি বলবো যে সানস্ক্রিন লাগানোর জন্য তোমার হিট রেডিয়েশনের যে মেকানিজমটা, দ্যাট উইল গেট এফেক্টেড। ও ট্র্যাপড হয়ে যাচ্ছে, শরীর ট্র্যাপড হয়ে যাচ্ছে কিছুটা। তো সেটা আমার মনে হয় কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা। সো মিথ। মিথ। গরমকালে রাত্রির বেলাটা হার্মলেস? গরমকালে রাত্রিবেলাটাই হার্মলেস, সেটা ডিপেন্ড করছে, কারণ এই সময় তো আমাদের টেম্পারেচার কুল ডাউন করতে শুরু করে। হ্যাঁ।
তো কিন্তু আমি তোমাকে বলেছি কলকাতার মতো যে শহরগুলো যেখানে বাতাসে আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি কিছু বেশি, আমাদের কিন্তু ওই হাইড্রেশনের ব্যাপারে থাকতেই হয়। এবং পুরো দিনে আমরা খেয়াল রাখবো অ্যাটলিস্ট 3.5 লিটার 3 থেকে 3.5 লিটার জল যেন আমরা খাই। এটা অনেক সময় আমাদের কাজের ফাঁকে, এবং আজকালকার দিনে তো সবই সেন্ট্রালি এয়ার কন্ডিশন, আমাদের সেই তৃষ্ণা পাওয়া, যে তেষ্টা পাওয়া ব্যাপারটা নেই। ঠিক সেই সময় অনেক সময় দেখবে জল আমরা কম খাচ্ছি, এবং আমরা যখন বাথরুম করতে যাচ্ছি, আমরা যখন ইউরিনেট করতে যাচ্ছি, তখন দেখবে ইউরিনটা খুব কনসেন্ট্রেট হয়ে খুব ডার্ক ইয়েলো কালারে হয়ে গেছে। তো সেটা ইন্ডিকেট করে আমাদের বডি জল চাইছে। তো সেই সময় সেইটা অ্যাভয়েড করার জন্য আমাদের জল খেতেই হবে, হাইড্রেট সবসময় করতে হবে। পার্শিয়ালি মিথ, এবং রাতের বেলা একটা জিনিস হচ্ছে আমরা অনেকেই করে থাকি, যেটা অ্যালকোহল সেবন। তো সেটা গরমকালে কিন্তু সেটা খুবই হার্মফুল। অনেকে কিন্তু ওটাকে ওষুধ খাওয়া বলে। হ্যাঁ, ওষুধ খেয়ে অনেক কিছু ভুলে থাকা যায়, সেটা আচ্ছা, মুভিং অন। গরমে জিম ওয়ার্কআউট এক্সারসাইজ করা উচিত নয়? জিম ওয়ার্কআউট সবসময় করা যায়। অবভিয়াসলি 12টা সকাল দুপুর 12টা থেকে 4টে 5টা এই সময়টা অবশ্যই, যখন আউটডোর ম্যাক্সিমাম আউটডোর এক্সারসাইজ না করলেই ভালো। আর এয়ার কন্ডিশন, এখন সমস্ত জিমই এয়ার কন্ডিশন বেশিরভাগ, তো সেক্ষেত্রে করতে খুব একটা আপত্তি নেই। কিন্তু যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, নিজেকে হাইড্রেট করা, খুবই হালকা জামা কাপড় পরা ডিউরিং জিমস, সো দ্যাট সোয়েটিং যে মেকানিজমটা হ্যাম্পার না হয়, এবং নিজেকে হাইড্রেট করা, এবং খুব আপনি ঠান্ডা বলবেন খাবার। এটা মিথ বলবেন না ফ্যাক্ট বলবেন? ইট ইজ মিথ। মিথ, ওকে। মেঘলা থাকলে হিট স্ট্রোকের ভয় নেই? না, একদমই নয়। কারণ মেঘলা থাকলে আমরা সবাই জানি, দেখবে গরম ভাবটা আরও বেশি হচ্ছে, কারণ আমাদের আর্থের যে টেম্পারেচারটা, দ্যাট ইজ নট গেটিং প্রপারলি এসকেপ করতে পারছে না। এসকেপ করতে, সো দেয়ার ইজ আ হিউজ হিট অ্যারাউন্ড আস, হিট ইনসুলেশন বা ইনসুলেশন, হ্যাঁ, হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, এবং হিউমিডিটি আরও বেড়ে যাচ্ছে। তো দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম। সো মিথ, ওকে। কটনের জামা পরলে গরমের থেকে রেহাই পাওয়া যেতে পারে? রিয়েলিটি, বিকজ ফ্যাক্ট। কারণ খুব হালকা কালারের কটনের জামা কাপড় আমাদের যে ইভাপোরেশন মেকানিজমটাকে আরও হেল্প করে, অ্যান্ড ইট কিপস আস কুল ইনসাইড। গ্রেট, দ্যাট ওয়াজ দ্য মিথ ভার্সেস ফ্যাক্ট সেগমেন্ট। আপনি দেখছেন আইএলএস হসপিটাল প্রেজেন্টস দ্য হেলথ ফ্যাক্টর শো, এবং আজ কথা হচ্ছে হিট স্ট্রোক নিয়ে। এবং যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, এক তো অ্যাওয়ারনেস, এবং দ্বিতীয় হচ্ছে ভুল ধারণাগুলোকে ভাঙার চেষ্টা করছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন ব্যানার্জি। এবার আসি আইএলএসের কথায়। আইএলএস হসপিটালস দমদম, যার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, হিট স্ট্রোকের পেশেন্ট নিয়ে কেউ এমার্জেন্সিতে এলো, সো আপনাদের চেন অফ রেসপন্সটা কি? মানে ইজ দেয়ার সামথিং ডিফারেন্ট দ্যাট আইএলএস ইজ ডুইং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম? সি, আইএলএস একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। দেয়ার আর 150 বেডস, যার মধ্যে আমাদের প্রপার এমার্জেন্সি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নেফ্রোলজি ডিপার্টমেন্ট, নিউরোলজি, নিউরোসার্জারি, এভরিথিং ইজ দেয়ার আন্ডার ওয়ান রুফ। সো whenever a patient comes in emergency, আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খুব স্ট্রাকচার্ড। তো তারা হিট স্ট্রোকের পেশেন্ট যদি পায়, যেটা আমি তোমাকে যে সিমটমসগুলো বলেছি প্রথমে, ফ্লাস্ট বডি, স্টেট অফ কনফিউশন, এবং আদার যে সিমটমস, তারা সেইখানে ডেন অ্যান্ড দেয়ার দে উইল ডিফারেন্সিয়েট। যখনই আমাদের কোনো একটা ইমার্জেন্সি পেশেন্ট আসে, আমরা ভাবি যে এটা কী হতে পারে। ঠিক, সেটা ব্রেন স্ট্রোক হতে পারে, যেটা মেবি সুগার ইজ লেস, মেবি হাইপোটেনশন ইজ দেয়ার, মানে প্রেশার কমে গেছে তার বডির, অথবা হিট স্ট্রোক। তো এতগুলো এর মধ্যে কোনটা এক্স্যাক্টলি ওনার হয়েছে সেটা ডিটেক্ট করার জন্য আমাদের উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তাররা আছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, এবং তারা তৎক্ষণাৎ ব্যাপারটা এসকেলেট করে, এবং যা যা করণীয় এমার্জেন্সিতে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। এবং যদি মনে হয় সেই রোগীর ভর্তির প্রয়োজন আছে, তাহলে তারা সেই ব্যাপারটাকে দেন অ্যান্ড দেয়ার ডিসিশন নিয়ে আমাদের মতো যারা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বা অন্যান্য ফিজিশিয়ান আছে তাদের সঙ্গে কনসাল্ট করে পেশেন্টকে ভর্তির ব্যবস্থা করে আইসিইউতে। ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের, ধরুন রুগী সুস্থ হলো এবং তারপর ডিসচার্জ হলো, তার কি কিছু ফলো আপ চিকিৎসা থাকে? অবশ্যই। দেখো, আমাদের মেনলি যেটা ক্রিটিক্যাল কেয়ারে ম্যাক্সিমাম পেশেন্ট যারা আসে, তাদের মধ্যে একটা চাঙ্ক থাকে যারা ইনফেকশন নিয়ে আসে, বডিতে কোনো ইনফেকশন, মেবি ইউরিনে ইনফেকশন, মেবি চেস্টে ইনফেকশন, মেবি গাটে ইনফেকশন, সেটা যখন বাড়াবাড়ি হয়ে যায় সেটাকে বলে আমরা সেপসিস।
সো তোমরা মাঝে মাঝে শুনবে এই পেশেন্টে আমার পেশেন্ট অমুক পেশেন্ট মারা গেছে অমুক হসপিটালে, জাস্ট সেপসিস বা সেপটিক শক হয়েছিল, তার সঙ্গে মাল্টি অর্গান ফেলিওর ছিল। ওরে বাবা। তা এই ধরনের গুরুগম্ভীর পেশেন্টরাই আইসিইউতে ম্যাক্সিমাম অকুপাই করে থাকে। ঠিক ঠিক। তো এবং এই পেশেন্টগুলো যখন ডিসচার্জ হয়, এবং এছাড়াও স্ট্রোকের পেশেন্ট, ব্রেন স্ট্রোক, কার্ডিয়াক যারা হার্ট অ্যাটাক হয়ে পেশেন্ট, তারা যখন একটা প্রলং আইসিইউ স্টে বা হসপিটাল স্টের পর বেরিয়ে যায় হসপিটাল থেকে বাড়িতে যায়, যতই তারা বাড়ির খাওয়া দাওয়া করে করুক না কেন, তাদের কিন্তু অনেক দিন পর্যন্ত উইকনেস, খিদে না পাওয়া, প্রেশারের তারতম্য, সুগারের তারতম্য এগুলো থাকে। ঠিক। তো তাদেরকে নিয়মিত ফলো আপে অবশ্যই যে ডাক্তারবাবু আন্ডারে তারা ভর্তি আছে, সেটা আমার হোক বা অন্য যে কোনো ফিজিশিয়ান, তাকে কিন্তু ফলো আপে দেখাতেই হবে। তো সেই ব্যবস্থা আমাদের রিলিজিয়াসলি করে দেখা হয় আইএলএসে। অন দ্যাট নোট, অন আ মানে সাইড এফেক্ট বলুন বা লাস্টিং এফেক্ট, হিট স্ট্রোকের থেকে তো সম্পূর্ণ সুস্থ হওয়া যায় নাকি কোনো এফেক্ট থেকে যায়? হিট স্ট্রোকে আমি তোমাকে একটা আগে বলেছিলাম যে অনেক সময় খিঁচুনি প্রেসপিরেট করে, সিজার। অলরেডি সেই পেশেন্টের যদি সিজারের হিস্ট্রি থাকে, তাহলে তার ক্ষেত্রে সম্ভাবনাটা অত্যন্ত বেশি। সেই সব পেশেন্টকে অবশ্যই লং টার্মে রেকারেন্স সিজারের চান্স আছে, কিন্তু যদি না ব্রেনে কোনো এফেক্ট থাকে, আমরা যদি এমআরআই স্ক্যান বা ওইসব করে যদি দেখি যে ব্রেনে কোনো লং লাস্টিং এফেক্ট নেই, তাহলে রেকারেন্সের চান্স কম। আপনি একটু আগে বললেন যে ওআরএস ইজ এন ভেরি এফেক্টিভ মেথড অফ রেগুলেটিং দ্য ব্যালেন্স ইন দ্য বডি। আবার পাশাপাশি কিছু হোমমেড আমাদের পরিবারে আছে, যেমন ধরুন লস্যি খাওয়া হতে পারে, বা ডাবের জল বা আমপান্না, এগুলো কি কাজ করে? ডাবের জল তো খুবই ভালো। ডাবের জলের মধ্যে তোমার উই হ্যাভ দ্য ইলেকট্রোলাইটস, যেটা আমাদের সোয়েটিং এর সঙ্গে সময় বেরিয়ে যাচ্ছে, সেইগুলো আমরা রিপ্লেনিশ করতে পারি। এছাড়া দই, টক দই ইজ এ ভেরি গুড প্রোবায়োটিক কন্টেনিং, রাইট। তা সেই জন্য আমাদের গাট হেলথ, যেটা আমাদের গরমকালে পেট খারাপ হয় বাইরের খাবার খেলে, তাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য দই মে বি হেল্পফুল। আর আমপান্না যদি ইট ইজ নট, ইফ ইট ইজ হোমমেড ইট ইজ ওকে। আচ্ছা, মানে নট প্যাকেটেড? নট প্যাকেট। সো দেন ইট উইল গিভ সাম ভিটামিন সি, আদার মিনারেলস আর দেয়ার, তো ডেফিনেটলি দিস আর হেল্পফুল। বয়স্ক আর শিশুদের জন্য যে এটা আপনি বলছিলেন যে দুটো সেন্সিটিভ গ্রুপ, এক্সট্রিমস অফ এজ। হ্যাঁ, এক্সট্রিমস অফ এজ, তো তাদের জন্য স্পেশাল কিছু অ্যাডভাইস বাড়ির লোকেদের যারা দেখছেন আজকের এই এপিসোড? বয়স্কদের ক্ষেত্রে বলবো, তাদের যে ডায়াবেটিক হোক, হাইপারটেনসিভ হোক, তারা যেন মেডিসিনগুলো রেগুলারলি খান। কারণ আমি বলেছি অলরেডি, হিট স্ট্রোকের যে সিমটমসগুলো অনেক সময় দে মিমিক যে প্রেশার কমে যাওয়া বা সুগার কমে ফল হলে যে সব সিমটমস হয় তার সঙ্গে, তাহলে আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ইনিশিয়ালি। তো সেই জন্য তারা যদি রেগুলার বেসিসে ওইগুলো মেনটেন করেন, মনিটর করেন এবং চার্টিং করেন, তাহলে আমাদের পক্ষে ডিফারেন্সিয়েট না, এটা হিট স্ট্রোকই প্রথমেই। আর এবং অযথা গরমকালে বয়স্ক মানুষদের আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় বাসে ট্রামে চলা, এগুলো খুব একটা সাজেস্টেড নয়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি অলরেডি বলছিলাম, কুলিং মেকানিজমটা বা হিট রেগুলেশন মেকানিজমটা একটু গড়বড় আছে দেন বা বড়দের থেকে। তো সেক্ষেত্রে ওদের এই 12টা থেকে 4টে এই পিরিয়ডটা যখন স্কুলে থাকে, আমাদের স্কুলের কর্তৃপক্ষদেরও খুব সাবধান হতে হবে, যারা বেশি দৌড়দৌড়ি না করে, খেলাধুলো করে কম করে এবং সেটের জায়গায় থাকে। এবং বাড়ির মা বাবাকে অবশ্যই তাদের টিফিনের দিকটা খেয়াল রাখতে হবে, যাতে খুব লাইট ফুডস দেওয়া হয় এবং ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল, এগুলো যাতে বেশি দেওয়া হয়। এবং তারা যাতে একটা ওয়াটার বটল সঙ্গে করে দিল, তার মধ্যে ইলেকট্রোলাইট মেশানো জল থাকতে পারে বা জল থাকতে পারে, প্লেন জল। তারা হাইড্রেট করার উপর গুরুত্ব দিতে হবে ডেইলি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক কিছু প্রশ্ন করলাম। জেনারেলি চেম্বার হলে বা ওপিডি হলে এতটা সময় হয়তো পাওয়া যেত না, তাই ওনাকে লিটারালি আমরা তুলে এনেছি আমাদের স্টুডিওতে, কিন্তু অনেকটা ইনসাইট পাওয়া গেল। আমার মনে হয় যারা আজকের এই পর্বটা দেখছেন তাদের কিছুটা ডাউট আমরা ক্লিয়ার করতে পেরেছি। আইএলএস হসপিটাল প্রেজেন্টস দ্য হেলথ ফ্যাক্টর পডকাস্ট। আমি সুমক, এবং আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যে কথাগুলো ডাক্তারবাবু বললেন একটু মন দিয়ে মাথায় রেখে চলবেন, এবং আই হোপ যে আপনার শরীর ভালো থাকে, আপনি সুস্থ থাকেন এবং আপনার মুখে হাসি থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।